হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসছি আজকে লাইভে। আহ, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের শুভ সময় সবাইকে, বাংলাদেশের বাইরে যে যেখানে আছেন শুভ সময়, শুভ সন্ধ্যা। আজকে আমাদের টপিক জীবনের সূচনা। আজকে রবিবার, মার্চের 1 তারিখ 2026, বাংলাদেশ রাত 8টা এবং সত্যশনের লাইভ 852তম পর্ব। আজকে আহ, আশা করছি আপনাদের আজকের পর্বটি ভালো লাগবে, কারণ আমরা বিজ্ঞান নিয়ে কথা বলবো। আমরা জীবনের সূচনা নিয়ে কথা বলবো। এর আগের কয়েক পর্বে আমরা দেখিয়েছিলাম যে জীবন কিভাবে শুরু হয়েছিল পৃথিবীতে বা মহাবিশ্বের। জীবন শুরু হওয়ার প্রক্রিয়া সেটা কি, তো সেটা সেটা নিয়ে আজকে আলাপ থাকবে যে জীবন শুরু কিভাবে হয়েছে। এটা কতগুলি হাইপোথেসিস আমাদের কাছে আছে। একটি হলো বায়োজেনেসিস, যেখানে জড় বস্তুর মধ্যে জীবন এসছে। ধীরে ধীরে পৃথিবীর যে পরিবেশ ছিল, পৃথিবীতে যেভাবে ধীরে ধীরে জীবনের উদ্ভব হয়েছে, অর্গানিক ম্যাটার চলে আসছে, সেইগুলি আমরা আজকে দেখাবো। তো যাই হোক, আমরা আমাদের টপিকে চলে যাই। পৃথিবীতে পৃথিবীতে জীবনের শুরু কিভাবে হয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলাপ করব। এর আগে আমরা দেখেছিলাম যে পৃথিবীর প্রথমত যে আহ, আহ, যেখান থেকে ন্যাচারাল সিলেকশন থেকে পৃথিবীতে জীবন আসার পর ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে আপনার জীব জগৎ ছড়িয়ে গেছে। জীব যখন একটি কোষ রেপ্লিকেট করতে পারে, রিপ্রোডিউস করতে পারে এবং আরেক আরেকটি কোষের জন্ম দিতে পারে, এভাবে তারা বংশ বিস্তার করে জীবন ছড়িয়ে গেছে সারা পৃথিবীতে। এবং এরপর হচ্ছে ইভলিউশন শুরু হয়। ইভলিউশনের মাধ্যমে অন্যান্য পশু পাখি যা কিছু আছে, তো এটা শুরু হয়েছিল প্রায় 3.8 বিলিয়ন বছর আগে বা 4 বিলিয়ন বছর আগে, একটি উত্তপ্ত অবস্থা থেকে আহ আমাদের আহ পৃথিবীতে জীবনের উদ্ভব শুরু হয়। এই তখন যে অবস্থান ছিল, আগ্নেয়গিরির উত্তপ্ত আগ্নেয়গিরি ছিল, সেখানে পানি ছিল এবং মিথেন গ্যাস ছিল। এরকম বিভিন্ন কিছু গ্যাসের সংমিশ্রণ, যেটাকে বলা হতো প্রাইমোরিয়াল স্যুপ। এই প্রাইমোরিয়াল স্যুপ থেকেই জীবন শুরু হয়। আর এখানে যে এখন যে অবস্থানে আমরা দেখছি, এখানে আসতে বেশ সময় লেগেছে। আমাদের পৃথিবীতে সমস্ত জৈব যৌগগুলো মিলে এরপর জীব জগতের বৈচিত্র্য, তো ইভলিউশনের মাধ্যমে সমস্ত পশু পাখি যা কিছু আছে, তো এই যে যেটা দেখতে পাচ্ছেন যে কোষ কিভাবে গঠিত হয়েছিল। কোষ হচ্ছে জীবনের মূল উপাদান বা ইউনিট অফ লাইফ। এবং এই কোষের মধ্যে আপনার সমস্ত যৌগগুলি থাকতে পারে। এই যে আপনার শরীরে যত কিছু আছে, আহ এবং এই জীবন শুরু হয় সমুদ্রের নিচে কিছু আহ, আপনার ভেন্টস আছে, হাইড্রোথার্মাল ভেন্টস বলে। এইটাই ছিল মূল কারণ এই মিশ্রণ তৈরি করার। হাইড্রোথার্মাল ভেন্টস থেকে আপনার লিপিড গুলি তৈরি হতে পেরেছিল। এটা ইউরি মিলার এক্সপেরিমেন্টের ওনারা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে সক্ষম হয়েছিল। অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে যে আহ, জীবনের মূল উপাদানগুলি চলে আসছে, আহ, যেখানে পানি, মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাস সংমিশ্রণে মিশা, তার সাথে বিদ্যুৎ উনি সাপ্লাই দিয়েছিলেন। এটা থেকেই জীবনের উপাদানগুলি শুরু হয়। তো হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অ্যামোনিয়া, মিথেন,
হাইড্রোজেন, ফসফরাস, পানি, এরকম বিভিন্ন জিনিস থেকে এগুলি ছিল জীবনের উপাদান, বিল্ডিং ব্লকস। এগুলি বিভিন্নভাবে মিশ্রণ হয়ে রাইবোজ তৈরি করে, গ্লুকোজ তৈরি করে। যেমন কার্বনের যৌগ। আমরা গত পর্বে কার্বন নিয়ে আলাপ করেছি, আজকেও কিছুটা কার্বন নিয়ে আলাপ করব। কার্বন নিয়ে আলাপ করা জরুরি, কারণ কার্বনের মাধ্যমে বিভিন্ন রকম যৌগ যেগুলি তৈরি হয়, এগুলি থেকে ডিএনএ, আরএনএ, এমনকি আমাদের শরীরে যত রকম অর্গান আছে সবকিছু কার্বন চেইন দ্বারা গঠিত। কার্বনের সাথে অন্যান্য যৌগ গঠন করে, যেমন অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, প্রোটিন তৈরি করে, সমস্ত কিছু কার্বনের মাধ্যমে। এবং এইগুলি হচ্ছে মূল উপাদান ডিএনএ, আরএনএ। তো আজকে ডিএনএ নিয়ে কথা বলবো। এটা ডিএনএ হচ্ছে একটা ডাবল হেলিক্স, যেখানে দুইটা আপনার এরকম চেইন দেখা যায়। একটা সুগার ফসফেট ব্লক, সুগার ফসফেট ব্যাকবোন, এই দুইটা সুগার ফসফেট ব্যাকবোন। সুগারটা কি এটাও দেখতে পাচ্ছেন যে এটা হলো সুগার। আর সুগার ফসফেট ব্যাকবোন এবং বেস পেয়ার গুলি কি? সেটা হলো এই চারটা জিনিস। এগুলি কার্বন কম্পাউন্ড: গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, অ্যাডিনিন, নাইট্রোজেনাস বেসেস। তো এই বেসেস গুলো হলো কার্বন কম্পাউন্ড। এই জন্য আমরা কার্বন নিয়ে কথা বলেছি গত পর্বে। আজকেও কার্বন নিয়ে কথা বলবো আর একটু। তো কোন একটি যৌগ তার তার কোন একটি এলিমেন্ট, তার পরিচয় হচ্ছে প্রোটন সংখ্যা দিয়ে। তো কোন একটি এলিমেন্টে কয়টি প্রোটন আছে সেটা দিয়ে আমরা তাকে আইডেন্টিফাই করি। তো কার্বনের মধ্যে দেখেন প্রোটন আছে 6টি, ইলেকট্রন 6টি। এই যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। তো 6টি ইলেকট্রনের মধ্যে 2টি আছে প্রথম শেলে, 4টি আছে আউটার শেলে। এই আউটার শেলটাই বন্ড তৈরি করার কাজে লাগে। অর্থাৎ এই আউটার শেলে সমস্ত যতগুলি ইলেকট্রন আছে, যতগুলি অ্যাটম আছে, অ্যাটম বা এলিমেন্ট, তারা সবাই চেষ্টা করে যে আউটার শেলে 8টি ইলেকট্রন তৈরি করতে। 8টি করলেই তারা স্যাচুরেটেড, বা তারা হচ্ছে যে আর কোনো মানে বিক্রিয়া করার প্রয়োজন নাই, 8টি দরকার। তো হাইড্রোজেনের মধ্যে একটি হচ্ছে যে প্রোটন আছে। এই কারণে একটি প্রোটন থাকলে এবং একটি ইলেকট্রন থাকলে সেটা আমরা হাইড্রোজেন বলি। হাইড্রোজেন। এরপর আপনারা পিরিয়ডিক টেবিলে দেখবেন যে হাইড্রোজেন একটি, হিলিয়ামের 2টি, এরপর আছে লিথিয়াম 3টি, এরকম প্রতিটি 5টা, 6টা, 7টা এরকম করে বাড়তেছে। তো যতগুলি আপনার প্রোটন আছে, এই প্রোটনের উপর নির্ভর করে কোন এলিমেন্ট এটা আমরা বুঝতে পারি। পিরিয়ডিক টেবিলের মধ্যে এলিমেন্টস গুলি দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে হাইড্রোজেন, হিলিয়াম টপে আছে, এদের হাইড্রোজেন 1টা, হিলিয়ামের 2টা, লিথিয়াম 3টা, বেরিলিয়াম 4টা। এইভাবে যত প্রোটন বাড়তেছে তত এলিমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে যে মেইন জিনিস। এলিমেন্ট হচ্ছে যে প্রোটন দিয়ে আমরা শনাক্ত করি। তো 6টি ইলেকট্রন, 6টি প্রোটন থাকা যে এলিমেন্টটি আছে, যে অ্যাটমটি আছে, যে এটাকে আমরা কার্বন বলবো। যেটির মধ্যে 6টি প্রোটন থাকবে এবং 6টি ইলেকট্রন থাকবে, সেটিকে আমরা বলবো কার্বন। তবে ইলেকট্রন চেঞ্জ হতে পারে, কিন্তু এই প্রোটন সংখ্যা কখনো চেঞ্জ হয় না। প্রোটন যে কয়টি আছে এগুলি কখনো চেঞ্জ হতে পারে না, 6টি থাকতে হবে, তাহলেই আমরা কার্বন বলবো। এবং এই আউটার শেলে কার্বনগুলো আপনার বিভিন্ন রকম বন্ড তৈরি করে। দেখেন এখানে সিগমা এবং পাই বন্ড। এটা বাসবেরি ভাই গত পর্বে আলাপ করেছে যে আমরা সিগমা এবং পাই বন্ড তৈরি করতে পারি। কার্বন অনেক স্ট্রং, মানে কার্বন নিজের সাথে বন্ড তৈরি করে এবং অন্যান্য এলিমেন্টের সাথে বন্ড তৈরি করে। যেমন হাইড্রোজেন নিজের সাথে বন্ড তৈরি করেছে এবং
হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন দুইটা দুইটা করে ধরেছে। তো দুইটা দুইটা করে ধরে সে একটা বন্ড তৈরি করছে। আবার এই যে পাই বন্ডে সে সে নিজের সাথে নিজে পাই বন্ডে নিজের সাথে নিজে হাইড্রোজেন এবং কার্বন কার্বন দুইটা। আবার আপনি দেখবেন যে সিগমা বন্ড আর পাই বন্ড, এখানে আপনার তিনটা যদি হাইড্রোজেন থাকে, তিনটা হাইড্রোজেন থাকলে পরে এটা পাই বন্ড হচ্ছে। আহ এটা পাই বন্ড আর সিগমা বন্ড হচ্ছে তিনটা তিনটা। পাই বন্ড হচ্ছে দুইটা দুইটা, এটা পাই বন্ড দুইটা দুইটা, আর তিনটা তিনটা থাকলে সিগমা বন্ড। তো কার্বন নিজের সাথে বন্ড স্ট্রং বন্ড তৈরি করে, কিন্তু তারপরে অন্যান্য যৌগের সাথে তৈরি করতে পারে। এই জিনিসটা গত পর্বে আমরা দেখিয়েছি যে এই যে অ্যারো দিয়ে 1s1 হচ্ছে যে অরবিটে কয়টা ইলেকট্রন থাকতে পারে। শেল নাম্বার 1 হলে একটি ইলেকট্রন থাকতে পারে, যে অ্যারো দিয়ে। এটি বাসবেরি ভাই গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি যে শেল নাম্বার এবং প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অফ ইলেকট্রনস ইন অরবিট। তাহলে প্রথম শেলে একটি আপনার 1s1, এখানে একটি অ্যারো দিয়ে দেখাচ্ছে দুটি থাকতে পারবে। দিস আ সিঙ্গেল অ্যারো বক্স, অরবিট কন্টেইনস আ সিঙ্গেল ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রন থাকলে একটা অ্যারো দিয়ে দেখানো হচ্ছে। আর হাইড্রোজেনে একটি আছে, হিলিয়ামে দুইটি আছে। তো এলিমেন্ট ইজ ডিফাইন্ড বাই দ্য নাম্বার অফ কয়টা প্রোটন আছে এটা দিয়ে আমরা এলিমেন্টকে ডিফাইন করি। হাইড্রোজেনে একটা, হিলিয়ামে দুইটা। এইভাবে পিরিয়ডিক টেবিল একটু আগে দেখিয়েছি, ওইভাবে আপনার ইয়েগুলি থাকে। হাইড্রোজেনে একটা অ্যারো ছিল, হিলিয়ামে দেখেন দুইটা অ্যারো আছে, দুইটা ইলেকট্রন থাকতে পারে। হ্যাঁ, তো হিলিয়ামে হাইড্রোজেনে এই একই ফর্মুলা 1s2, আর 1s2 হলে পরে দুইটা অ্যারো আছে। এরপর আপনি হিলিয়ামের এনার্জি কত এগুলি দেখতে পারবেন। হাইড্রোজেন আর হিলিয়ামের মধ্যে ডিফারেন্সটা কি? তো একটা অ্যারো ছিল, এখানে দুইটা অ্যারো, দুইটা অ্যারো থাকলে হিলিয়াম হচ্ছে। তো হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে বেশি আমাদের মহাবিশ্বে, সবচেয়ে বেশি হাইড্রোজেন আছে, এবং হাইড্রোজেনগুলি গ্র্যাভিটির কারণে একসাথে একসাথে চলে আসছে। একসাথে আসার পর তারা কি করে, একটি নক্ষত্র বা স্টার তৈরি করে। তো স্টারের মধ্যে হাইড্রোজেন থেকে হিলিয়াম বিক্রিয়া আমরা সূর্যকে কেন ব্রাইট দেখি? সূর্যের মধ্যে সব ধরনের রিয়াকশন চলতেছে, হাইড্রোজেন থেকে হিলিয়াম ফিউশন চলতেছে, ভাঙতেছে। তো একসময় ফিউশন বন্ধ হয়ে যাবে, মানে ফিউশনের মাধ্যমে আপনার বিভিন্ন বিভিন্ন এলিমেন্ট তৈরি হচ্ছে, বিভিন্ন ভাবে ইলেকট্রনগুলি কম্বাইন হচ্ছে, প্রোটন ইলেকট্রন এগুলি ফিউশনের মাধ্যমে কম্বাইন হচ্ছে। তো একসময় ভিতরের রিয়াকশনটা শেষ হয়ে যাবে, কিন্তু গ্র্যাভিটির কারণে গ্র্যাভিটি চেপে ধরবে এই নক্ষত্রকে। তো গ্র্যাভিটির কারণে এটা কলাপস করে সুপারনোভা হয়ে যায়। তো সুপারনোভা কেন হয়? এই যে এক্সপ্লোশন, যখন ভিতরের রিয়াকশন ওটাকে আর ঠেলতে পারে না, ওটাকে আর সাপোর্ট করতে পারে না, তখন এইভাবে এক্সপ্লোশন হয়ে যায়। তো এই নক্ষত্রের ভিতরে অলরেডি ফিউশনের মাধ্যমে অন্যান্য হেভি এলিমেন্টস তৈরি করা শুরু হয়েছিল। হাইড্রোজেন, হিলিয়াম, এরপর কার্বন, এরপর আয়রন। যখনই আয়রনের মতো ভারী জিনিস তৈরি হচ্ছে, তারপরে সে আর ধরে রাখতে পারতেছে না, তার ওয়েটে এক্সপ্লোশনে সুপারনোভা হচ্ছে। এইভাবে সমস্ত এলিমেন্ট তৈরি হয়েছে সুপারনোভার মাধ্যমে। এক একটি নক্ষত্র বিস্ফোরিত হয়ে ছড়িয়ে গেছে এলিমেন্টগুলি। তো আবার আছে কার্বনে। তো কার্বনে আসলে পর আমরা দেখতে পাচ্ছি যে কার্বনে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন রয়েছে। কার্বন সি হচ্ছে 6, তো 6টি ইলেকট্রন রয়েছে, 6টি প্রোটন রয়েছে। তো ম্যাস নাম্বার হলো 12, ম্যাস হচ্ছে 12। তো আমরা যে দেখতে পাচ্ছি যে 6টি ইলেকট্রনের মধ্যে 2টি আছে প্রথম শেলে আর 4টি আছে বাইরে। এটি একটু আগে দেখিয়েছি যে বাইরের 4টি অন্যান্য এলিমেন্টকে ধরতে পারে, ধরে বন্ড তৈরি করে। কারণ এ চায় বাইরে 8টা থাকতে, অন্যান্যরাও চায় 8টা বা 2টা। যদি হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন চেষ্টা করে যে 2টা করতে, তো ও শেয়ার করে, বা ও হচ্ছে যে একটা বন্ড তৈরি করলে পরে ও 2টা
ইয়ে করবে। তো কার্বনের যে আপনার শেলগুলি দেখতে পাচ্ছেন যে দুইটা দুইটা একটা একটা এইভাবে আছে। তো প্রথম শেলে দুইটা আছে, তারপরে 2s এ আছে দুইটা, 2p তে একটা, 2p তে একটা, এবং এই লাস্টের 2p খালি। আচ্ছা সত্যি ভাই, জাস্ট জানার জন্য, আমার তো হচ্ছে বায়োকেমিস্ট্রি বা মলিকুলার বায়োলজি আপনার ভালো, ওই কার্বন চারটা ছেড়ে দিয়ে দেয় এরকম কি খুব বেশি অণু আছে কিনা, যেমন মিথেন কি এরকম একটা? চারটা ছেড়ে দিবে, হ্যাঁ, চারটা কি আহ ছেড়ে দেয়? সেটা আমি শিওর না। আমি আরো পরে আপনাদেরকে জানাইতে পারি যে কার্বন কি চারটা ছেড়ে দিতে পারে কিনা। হ্যাঁ, কিন্তু কিন্তু বন্ড গুলি তৈরি করে এটা আমি জানি, ইলেকট্রোভ্যালেন্স বন্ড। এই যে ভ্যালেন্স, তার যে ভ্যালেন্স শেল আছে, খালি আছে লাস্টে, হ্যাঁ হ্যাঁ এইখানে এই লাস্টের খালি শেলে সে বন্ড তৈরি করে, বেশি মানে ইলেকট্রন নিয়ে বন্ড বানিয়ে ফেলে। হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে তো তাই দেখছি, মানে ছেড়ে দিয়ে কোনো কিছু তৈরি করতে পারে কিনা। আচ্ছা আমি আসতেছি, জানাচ্ছি। হ্যাঁ, বলেন। আপনি একটু রিসার্চ গুগল করে দেখতে পারেন যে সে লাস্টের চারটা ছেড়ে দেয় কিনা। হুম, হুম। হ্যাঁ, তো এই এই জন্য লাস্টের যে টুপি খালি আছে এখানে, এই ব্যালেন্স শেলেই সে হচ্ছে বন্ড তৈরি করে, যে যেমন এই যে হাইড্রোজেন, সে বিভিন্ন জিনিসের সাথে বন্ড, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, NH2 এর সাথে বন্ড তৈরি করছে, বিভিন্ন ভাবে সে বন্ড তৈরি করছে, এবং 8টা ইলেকট্রন, এই যে এখানে দেখেন 4টা হাইড্রোজেনের সাথে সে বন্ড তৈরি করছে, হাইড্রোজেনের 2টা হয়ে গেছে আর তার 8টা হয়ে গেছে শেয়ার করার ফলে। তো এই CH আপনার 4 তৈরি করতে পারে এইভাবে। এরপর আপনার যে একটা হাইড্রোজেনের সাথে সে বন্ড তৈরি করতে পারে বিভিন্ন শেপের। সিঙ্গেল বন্ড সে একটা সিঙ্গেল বন্ড তৈরি করতে পারে, এবং সিঙ্গেল বন্ড হচ্ছে তিনটা তিনটা, ওই যে আগে সিগমা এবং পাই দেখিয়েছিলাম। আর ডাবল বন্ডে সে একই সাথে ডাবল, মানে নিজের সাথে নিজের ডাবল বন্ড তৈরি করছে স্ট্রংলি, এমনকি নিজের সাথে নিজের ট্রিপল বন্ডও তৈরি করছে। তো বন্ড কিভাবে তৈরি করছে তার উপর ভিত্তি করে তার শেপ গুলি চেঞ্জ হয়ে যায়, 3D শেপ চেঞ্জ হয়ে গেছে ডাবল ট্রিপল বন্ডের উপরে। তো এই যে বিভিন্ন রকম শেপ সে গঠন করতে পারে তার বন্ডের উপরে, এই যে দুইটা, তিনটা এবং চারটা, দুইটা থাকলে 180 ডিগ্রি, বা সবচেয়ে ডিস্টেন্সটা বেড়ে যত বেশি সে করতে পারে, তাহলে দুইটা থাকলে সবচেয়ে বেশি ডিস্টেন্স হবে 180, তিনটা হলে সবচেয়ে বেশি ডিস্টেন্স হবে 120, আর চারটা হলে 109.5 ডিগ্রি। এভাবে সে চারটা এরকম বিভিন্ন শেপে বন্ড তৈরি করতে পারে। তো এখানে আপনার এই যে ইলেকট্রন গুলি কিভাবে অরবিটে আছে, বা কিভাবে ভেঙে আবারও বন্ড তৈরি করতে পারে ইলেকট্রনের উপর ভিত্তি করে, আর সেটা, আর এই বিভিন্ন শেপের কারণে আমরা কার্বনের বিভিন্ন রূপ দেখতে পাই, এগুলিকে অ্যালোট্রপস বলা হয়। কার্বনের বিভিন্ন যে শেপ, অ্যালোট্রপস, যেমন একটা সিঙ্গল ওয়াল কার্বন, এটাকে ন্যানো টিউব বলে। এই যে ন্যানো টিউব, এটা সিঙ্গল ওয়াল, এটাকে বলে পোলারাইট। পোলারাইট আছে, তারপর এরকম বিভিন্ন রকম কার্বনের স্ট্রাকচার। আমরা বিভিন্ন রকম, গ্রাফাইট, আমাদের পেন্সিলের মধ্যে কি আছে, গ্রাফাইট আছে। হ্যাঁ, এটা একটা কার্বন। আবার ডায়মন্ড এক ধরনের, এই যে ডায়মন্ড, এটা কিন্তু একটা কার্বন কম্পাউন্ড। ভিতরে কার্বনের অ্যারেঞ্জমেন্টটা কিরকম, কত স্ট্রং, এটা সবচেয়ে শক্তিশালী বন্ড তৈরি করে ডায়মন্ড তৈরি করছে কার্বন। আবার গ্রাফাইট পেন্সিলের মধ্যে লেখার জন্য খুব সফট কার্বন এর মধ্যে আছে। তো কিভাবে বিভিন্ন শেপে কার্বন এবং কার্বনের সাথে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন কম্বিনেশনে আমাদের শরীরের যতগুলি উপাদান এইভাবে তৈরি। হ্যাঁ, তো এই যে দেখেন কার্বনের সাথে কি কি রিয়াক্ট করেছে, রিয়াক্ট করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করেছে। এরপর যতগুলি আর কি স্ট্রাকচার এখানে তৈরি করেছে,
অ্যামাইনো অ্যাসিডটা কিভাবে তৈরি হয় সেটা দেখানোর জন্য যে বিভিন্ন কম্বিনেশনে কার্বনের সাথে আপনার হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন যখন যুক্ত হচ্ছে তখন অ্যামাইনো অ্যাসিড হচ্ছে। আহ, এবং এই যে বায়োমলিকুল এখন হচ্ছে যে আমাদের শরীরে লিপিডস লিপিডস গুলি হচ্ছে কোষ তৈরির উপাদান। লিপিড সেল ওয়ালের মধ্যে লিপিড আছে, এগুলিও কার্বন কম্পাউন্ড। নিউক্লিওটাইডস আর নিউক্লিক অ্যাসিড, যে ডিএনএ আরএনএ এর কথা বলছি, এটাও কার্বনের একটা চেইন। কার্বোহাইড্রেটস, প্রোটিনস, সবগুলি হচ্ছে কার্বনের চেইন। কার্বনের বিভিন্ন রকম কম্বিনেশনে, অন্য অন্য যৌগের সাথে কম্বিনেশনে এগুলি তৈরি হচ্ছে। তো এটা মোটামুটি আমরা ডিএনএ স্ট্রাকচার নিয়ে আজকে কথা বললাম, ডিএনএ কেমিক্যাল স্ট্রাকচার। আমরা আরো ডিটেলসে যাব আমরা এরপরে এই প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিডস এবং নিউক্লিওটাইডের স্ট্রাকচার নিয়ে কথা বলবো, এবং ডিএনএ কিভাবে তৈরি। কারণ মুমিনদের যে আর্গুমেন্ট থাকে যে ডিএনএ হচ্ছে সৃষ্টিকর্তা ছাড়া ডিএনএ সম্ভব নয়, তারা যে আর্গুমেন্টে দেয়, তো সৃষ্টিকর্তা ছাড়াই যে ডিএনএ তৈরি হতে পারে কার্বন চেইন, এই জন্য কার্বন নিয়ে কথা বললাম যে কার্বন হচ্ছে যে বিভিন্ন রকমের কম্বিনেশনে আমাদের শরীরে প্রোটিন, লিপিডস, কার্বোহাইড্রেট এগুলি তৈরি করছে। কার্বনের সাথে হাইড্রোজেন, অক্সিজেন এগুলি এগুলি বন্ড তৈরি করছে, অ্যামোনিয়া এগুলি বন্ড তৈরি করছে, এইগুলি ডিএনএ স্ট্রাকচার তৈরি করে। তো এটাই ডিএনএ এর মেইন আজকে আমরা ডিএনএ স্ট্রাকচারের ইন্ট্রোডাকশনটা দিলাম। এরপরে পরবর্তী যে পর্ব থাকবে আমরা আরো ভিতরে ঢুকবো এবং ডিএনএ এর মোটামুটি বন্ডিং গুলি কিভাবে হয় সেটা নিয়ে আলাপ করব।